আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্যবাদ কেন্দ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। পরাশক্তিগুলোর কাছে দিন দিন বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। ভৌগোলিক এই অবস্থানগত কারণে একদিকে যেমন বাংলাদেশের সামনে রয়েছে অপার সম্ভাবনা, অন্যদিকে তৈরি করেছে বড় ধরনের ঝুঁকি। অনেক দিন ধরে এ সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে নানা ধরনের আলোচনা চললেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তা ঘনীভূত হয়েছে। ভৌগোলিক অবস্থানগত সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা ও ঝুঁকি মোকাবেলার জন্য যে ধরনের দেশপ্রেমিক, দক্ষ আর মেরুদণ্ড সম্পন্ন রাজনীতিক ও কূটনীতিবিদ প্রয়োজন ছিল, সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রকট শূন্যতা বিরাজ করছে। সে কারণে ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের সুবিধা আদায়ের পরিবর্তে ঝুঁকি ও বিপদের মাত্রা ভারী হচ্ছে ক্রমাগতভাবে। বর্তমানে বিশ্বে প্রধান দুই শক্তি হল যুক্তরাষ্ট্র ও চীন, আর এই দুই শক্তি সামরিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও ভৌগোলিক আধিপত্য বিস্তার সহ বিভিন্ন ক্ষেত্রে তীব্র বিরোধে লিপ্ত, যা প্রায়ই সশস্ত্র সংঘাতের আশঙ্কা তৈরি করছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও চীন উভয়ের তীক্ষ্ণ নজর আকৃষ্ট করেছে বাংলাদেশ। অপরদিকে আবার বাংলাদেশকে পুরোপুরি পদানত করতে যার পর নাই চেষ্টা করে যাচ্ছে ভারত। এ অবস্থায় বাংলাদেশ যদি সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে বড় ধরনের বিপদের অপেক্ষা করছে, তাতে কোনো সন্দেহ নেই। মাফিয়া শাসক শেখ হাসিনার আমলে বাংলাদেশে স্বাধীন পররাষ্ট্রনীতি ও কূটনীতি বলতে কিছুই ছিল না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি পরিচালিত হতো নয়াদিল্লি থেকে। বাংলাদেশকে এতই নিচে নামানো হয়েছিল যে পতনের আগে মাফিয়া শাসক শেখ হাসিনার চীন সফরের ক্ষেত্রেও দিল্লি থেকে অনুমতি আসতে হয়েছে। শেখ হাসিনার শাসনামলে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো পরিণত হয়েছিল দলীয় প্রচার কার্যালয়ে। ফলে দীর্ঘ ১.৫ দশকে বাংলাদেশে প্রকৃত অর্থে দক্ষ কূটনীতিক তৈরি হতে পারেনি। দলবাজি, নোংরামি আর নিজের আখের গোছানোই ছিল মূলত তাদের প্রধান কাজ। ছাত্র জনতার এত বড় বিপ্লবের পরও এখনও মূলত সেই তাদের দ্বারাই পরিচালিত হচ্ছে অতিশয় গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়, যা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মতো পরাশক্তির মধ্যে বর্তমানে যে প্রতিযোগিতা চলছে, তা মোকাবিলার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার খবর ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত সুবিধাকে দেশের কল্যাণে কাজে লাগানোর পরিবর্তে শেখ হাসিনা তার নিজের, পরিবারের, দলের ও ভারতের স্বার্থ আদায়ের হাতিয়ারে পরিণত করেছিলেন। টানা ১৫.৫ বছর শাসন আমলে মাফিয়া শাসক শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে অর্পণ করেছিলেন। এ অবস্থায় ভারত বাংলাদেশের উপর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে তার যাবতীয় সুবিধা আদায় করে নেয় এবং চীন দূরে সরে যেতে বাধ্য হয়। ফলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত সম্ভাবনা মাটি চাপা পড়ে। কিন্তু ২৪-এর বিপ্লবের পর আবার অপার এক সম্ভাবনার সামনে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। দিল্লি নিয়ন্ত্রিত মাফিয়া শাসক শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশ এখন ভারতের আধিপত্য থেকে মুক্ত অনেকটা। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে আবার মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। বাংলাদেশ ঘিরে তৈরি হয়েছে অনেক সম্ভাবনা, তৈরি হয়েছে অনেকের অনেক আগ্রহ। বাংলাদেশ ঘিরে যুক্তরাষ্ট্র চীনের প্রতিযোগিতা এবং মুখোমুখি অবস্থানের বিষয়টি সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে সম্প্রতি। যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশ যেন চীনের প্রতি অধিক নির্ভরশীল হয়ে না পড়ে।
সেজন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে চীন থেকে পণ্য আমদানি কমানো সহ আরও অনেক বিষয়ে। বাংলাদেশ চীন থেকে J-10C ফাইটার জেট কেনার আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কূটনীতিক গণমাধ্যমের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। গত 19 জুন চীনের কুনমিংয়ে চীন, পাকিস্তান, বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের খবরে যুক্তরাষ্ট্র এতই উদ্বিগ্ন যে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে রীতিমতো ব্যাখ্যা চাওয়া হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জানিয়ে দিয়েছে চীনের উপর নির্ভরশীলতা কমাতে হবে। বাংলাদেশের বন্দর, জেটি ও জাহাজে ব্যবহৃত চীনের তৈরি লজিস্টিক্স সিস্টেম লগিং ব্যবহার নিষিদ্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ চীন সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই আচরণ ও তৎপরতার সঙ্গে মিল রয়েছে ভারতের অতীত তৎপরতার বাংলাদেশের প্রতি। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিষয়ে যুক্তরাষ্ট্র যা চাইছে তা যদি বাংলাদেশ মেনে চলে তা মূলত ভারতেরই হীন উদ্দেশ্য সাধন করবে। ভারত গত 16 বছরে বাংলাদেশকে চীন, পাকিস্তান সহ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। বাংলাদেশে 1.5 যুগ ধরে হাসিনার শাসন টিকিয়ে রাখার পক্ষে ভারত যুক্তরাষ্ট্রের কাছে যেসব যুক্তি তুলে ধরেছিল তার মধ্যে অন্যতম ছিল হাসিনা না থাকলে বাংলাদেশ চীনের বলয়ে চলে যাবে। ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য ও ঘোষিত নীতি হলো আমেরিকা ফার্স্ট। বাণিজ্য ঘাটতি কমানো, নিজ দেশের বাণিজ্যিক স্বার্থ রক্ষা এবং শিল্পের বিকাশে গোটা বিশ্বের বিরুদ্ধে তারা শুল্কযুদ্ধ ঘোষণা করেছে। সেই হিসেবে 18 কোটি মানুষের বাংলাদেশ চীনা পণ্য কেনা কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনা বৃদ্ধি করুক, সেটা চাওয়া দোষের নয় ট্রাম্প প্রশাসনের জন্য। কিন্তু চীন থেকে যুদ্ধবিমান কেনা এবং ভারতীয় আগ্রাসন ও আধিপত্য মোকাবিলায় চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিদেশীয় বলয় তৈরির বিষয়ে ঢাকার উপর ওয়াশিংটনের চাপ সৃষ্টি বাংলাদেশের জন্য অস্বস্তিকরই কেবল নয়, বরং অপমানজনক এবং ক্ষতিকর। বাংলাদেশ চীন এ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটনের হস্তক্ষেপের বিষয়ে বেইজিং যে প্রশ্ন তুলেছে তা অমূলক নয়। এটি বাংলাদেশের উপর এই চাপ সৃষ্টির চেষ্টা ওয়াশিংটনের বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি একটি বড় আঘাত, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। তবে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক 35% থেকে কমিয়ে 20% নামিয়ে আনার সাফল্য প্রমাণ করছে বাংলাদেশ ঘিরে যুক্তরাষ্ট্র চীনের মুখোমুখি যে অবস্থান, সেক্ষেত্রে বাংলাদেশের হাতে এর সমাধান রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনকে প্রথমেই যেটি বোঝাতে হবে তা হলো পরপর 2 বার ওবামা প্রশাসন এবং সর্বশেষ বাইডেন প্রশাসন পর্যন্ত টানা 15.5 বছর ওয়াশিংটন ঢাকাকে নয়াদিল্লির হাতে ছেড়ে দেওয়ায় এবং দীর্ঘকাল ওয়াশিংটন ঢাকাকে নয়াদিল্লির চোখ দিয়ে দেখায় বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। আবার পড়ছি এই সেন্টেন্সটি। এক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনকে প্রথমেই যেটি বোঝাতে হবে তা হলো পরপর 2 বার ওবামা প্রশাসন এবং সর্বশেষ বাইডেন প্রশাসন পর্যন্ত টানা 15.5 বছর ওয়াশিংটন ঢাকাকে নয়াদিল্লির হাতে ছেড়ে দেওয়ায় এবং দীর্ঘকাল ওয়াশিংটন ঢাকাকে নয়াদিল্লির চোখ দিয়ে দেখায় বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। 15.5 বছর নয়াদিল্লি বাংলাদেশকে সামরিক ও সমরাস্ত্র ক্ষেত্রে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে। আর এক্ষেত্রে সহায়তা ছিল ওয়াশিংটনের। 7 সিস্টার্সের কারণে ভারত বাংলাদেশকে তার নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি মনে করে এবং সে কারণে ভারত কখনোই চায় না বাংলাদেশ সামরিক সহ সার্বিক ক্ষেত্রে একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠুক। সে কারণে ভারতও বাংলাদেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য প্রধান হুমকি। তাই সামরিক ক্ষেত্রে বাংলাদেশের একটি নির্দিষ্ট মাত্রায় শক্তি অর্জন করা অপরিহার্য। বাংলাদেশের আকাশ আজ সম্পূর্ণ অরক্ষিত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে বাংলাদেশের কিছুই নেই, সম্পূর্ণ শূন্য। বিদেশি কোনো রাষ্ট্রের মিসাইল যদি বাংলাদেশের আশ্রয় পড়ে তা প্রতিহত করার কোনো সক্ষমতা নেই বাংলাদেশের। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশ
কৌশলগত কারণে চীন থেকেও সহায়তা নেবে, যেমনটা নিচ্ছে পাকিস্তান। আবার বলছি, এ অবস্থায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশ কৌশলগত কারণে চীন থেকেও সহায়তা নেবে, যেমনটা নিচ্ছে পাকিস্তান। সমরাস্ত্র ক্ষেত্রে চীনের উপর পাকিস্তানের নির্ভরশীলতা যুক্তরাষ্ট্র যদি মেনে নিতে পারে, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কেন, যেখানে বাংলাদেশের 3 দিক দিয়ে চরম বৈরী রাষ্ট্র ভারত বেষ্টিত এবং ভারত বাংলাদেশের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় একটি হুমকি। ঢাকাকে এটি প্রতিষ্ঠিত করতে হবে ওয়াশিংটনের কাছে যে নয়াদিল্লির চোখ দিয়ে ওয়াশিংটনের আর ঢাকাকে দেখা চলবে না কোনো অবস্থাতেই। বাংলাদেশের ক্ষেত্রে ওয়াশিংটনের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণভাবে নয়াদিল্লির প্রভাব মুক্ত হতে হবে এবং এ বিষয়ে নিশ্চয়তা আদায় করতে হবে। নিশ্চয়তা আদায় করতে হবে কারণ ভারতীয় আধিপত্য থেকে বাংলাদেশকে রক্ষায় শেখ হাসিনার আমলে বাইডেন প্রশাসন কোনো ভূমিকা পালন করেনি। 2024 সালে শেষ মুহূর্তে উদ্যোগ নিয়েও আবার হাত গুটিয়ে নিয়েছিল ওয়াশিংটন সেই বাংলাদেশের চরম দুঃসময়ে ওয়াশিংটন ঢাকাকে ভারতের হাতে ছেড়ে দিয়ে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল ভারতের হুমকির কারণে। তাই ভারতীয় আগ্রাসন মোকাবিলায় আজ বাংলাদেশকে চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না পুরোপুরি। অতীতে তারা এই বিশ্বাসের প্রমাণ রাখেনি। তারা যেভাবে আওয়ামী লীগের সময়ে বাংলাদেশকে ভারতের হাতে ছেড়ে দিয়েছিল এবং সর্বশেষ 2024 সালে যেভাবে বাইডেন প্রশাসন লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল ভারতের হুমকির কারণে, ধমকাধমকির কারণে, আমরা তা ভুলে যাইনি। শুধু বাণিজ্য আলোচনার সফলতা একটি শুল্ক বাণিজ্য আলোচনার সফলতা একটি উপযুক্ত উদাহরণ যে উপযুক্ত তথ্য প্রমাণ তুলে ধরতে পারলে ওয়াশিংটন তা অস্বীকার করে না। পররাষ্ট্র ক্ষেত্রেও চালাকি ও গোজামিল বাদ দিয়ে ওয়াশিংটনের সব প্রশ্নের উত্তর উপযুক্ত জবাব দিতে হবে, খোলাসা করে সত্য তুলে ধরতে হবে সাহসের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এই যে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বিষয়ে ওয়াশিংটন যে ব্যাখ্যা চেয়েছে, যে আপত্তি তুলেছে, সে বিষয়ে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনের কাছে গোজামিল দিয়েছে। বলছে না আমরা এগুলো কিছু করতেছি না, এগুলো জাস্ট আলোচনা পর্যায়ে রয়েছে, আমরা এরকম কোনো সিদ্ধান্ত নিচ্ছি না যে পাকিস্তান বাংলাদেশ চীন মিলে একটি বলয় গড়ে তুলবে। এরকম গোজামিল দিয়ে হাঙ্কিপাঙ্কি একটা বুঝিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। এরকম হাঙ্কিপাঙ্কি বোঝানোর কোনো সুযোগ নেই। সত্য তুলে ধরতে হবে। হ্যাঁ, আমাদের অস্তিত্বের স্বার্থে আমাদেরকে চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে, এটি স্পষ্ট করে যুক্তরাষ্ট্রকে বোঝাতে হবে এবং এটি আমাদের অস্তিত্বের জন্য অবশ্যই প্রয়োজন, কারণ তোমাদেরকে বিশ্বাস নেই। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্র। চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের শীর্ষ রেমিটেন্স আয়ের দেশও যুক্তরাষ্ট্র। এভাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত, এটি ঠিক। বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে শুল্ক কমানো ঢাকার প্রতি ওয়াশিংটনের ইতিবাচক মনোভাবের পরিচায়ক, এটি ভালো দিক, প্রশংসার। বেজিংও অবশ্যই বোঝে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্ক রক্ষার গুরুত্বের বিষয়টি। চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে গিয়ে আবার ওয়াশিংটনকে একেবারে ফেলে দিলে চলবে না। ওয়াশিংটনের সঙ্গেও আমাদের সম্পর্ক রক্ষা করতে হবে, কিন্তু সেটি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে গিয়ে চীন, পাকিস্তান এবং অন্যান্য দেশের সঙ্গে আবার সম্পর্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা যাবে না। যেমন অতীতে হাসিনা বাংলাদেশকে ভারতের পদতলে নিয়ে গেছিল, তেমনি এখন যুক্তরাষ্ট্রের পদতলে নেওয়া চলবে না। চীন যুক্তরাষ্ট্র বিভিন্ন ইস্যুতে যুদ্ধংদেহী, কিন্তু তারপরও যুক্তরাষ্ট্র হলো চীনের প্রধান রপ্তানি বাজার। তাহলে আমরা কেন চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারবো না? বর্তমান অন্তর্বর্তী সরকারকে দৃঢ়ভাবে মনে রাখতে হবে, কোনো বিদেশি রাষ্ট্রের দয়ায় তারা ক্ষমতায় আসেনি। সুতরাং কারো চাপের কাছে কোনো অবস্থাতেই নতি স্বীকার নয়, বরং চাপকে শক্তিতে পরিণত করার হিম্মত, মেধা ও দক্ষতা প্রদর্শনের সময় এসেছে। জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্র চীন উভয়ের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় দক্ষ ও ঝানু কূটনীতির কোনো বিকল্প নেই। এজন্য বাংলাদেশের এখন সর্বাগ্রে প্রয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্কার ও জরুরি ভিত্তিতে দক্ষ দেশপ্রেমিক কূটনীতিক হাজির করা, যেমন খুঁজে আনা হয়েছে ডক্টর খলিলুর রহমান ও আশিক চৌধুরীর মতো মেধাবী দেশপ্রেমিকদের। বলে রাখি, পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও হাসিনার ফেসিবাদের
মাফিয়াদের দোসর দ্বারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত। প্রিয় বন্ধুরা, আমি মেহেদী হাসান, বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক, এই লেখাটি লিখেছি এবং আপনাদেরকে পড়ে শোনালাম। শোনার জন্য ধন্যবাদ।